কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম, পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে অভিযোগ, দুটি তদন্ত কমিটি গঠন। অতিরিক্ত অর্থটা ব্যয় হলো, তার জন্য দায়ী কে, তার জন্য জবাবদিহি করবে কে, সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কুষ্টিয়ার মানবতা বিরোধী অপরাধে ইনুর বিচার শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা। সিলেটের ৬টি স্পট নিয়ে মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ, পরিবেশ রক্ষা করে পর্যটনের উন্নয়নী মূল লক্ষ্য। সমন্বয় কমিটির সাদা পাথর ও জাফলং পরিদর্শন। চার বছর ধরে ভারতের কারাগারে বন্দী জামালপুরের ৩ যুবক। দক্ষিণ আফ্রিকায় নেয়ার কথা বলে প্রতারণা, বিদেশ পাড়ি জমিয়েছে দালালরা। আজ পোলার জন্য কান্দিতে কান্দিতে আমি সয়ে দিই না দিলে হাই কমিশনের আশ্বাস দিয়েছিল, কিন্তু কিচ্ছু করে পারেনি, কিচ্ছু বলেনি, কিচ্ছু করেনি। আমার সন্তানরা এমন ফাঁসায় আজকে জেলের ঘাড়ি টানানো লাগছে, নিরপরাধী। চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। তুলির আঁচড়ের সাথে এগিয়ে চলছে মঞ্চসজ্জার কাজ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এসব অনিয়মে অভিযোগের তীর খোদ হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি। কুমিল্লা মেডিকেলের অনিয়ম দুর্নীতি নিয়ে সহকর্মী খোকন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। ইনডোর আউটডোর মিলিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1200 রোগী চিকিৎসা নেন। সরকারি সেবা ক্ষেত্রে এটি জেলার প্রধান ভরসাস্থল। হাসপাতালের একটি অ্যানেস্থেসিয়া বিভাগ 1992 সালে প্রতিষ্ঠার পর থেকেই এখানে অনিয়মের অভিযোগ। এই বিভাগে জি পেন্টোথাল সোডিয়াম ইনজেকশনের প্রতি ভায়ালের খুচরা মূল্য বাজারে 101 টাকা, অথচ কর্তৃপক্ষ কিনেছে 1299 টাকা করে। অর্থাৎ এই একটি পণ্যেই ধরা পড়েছে প্রায় 1/2 কোটি টাকার হেরফের। শুধু তাই নয়, 6 টাকার অ্যাট্রোভাস্টাটিন 20 mg ট্যাবলেট কেনা হয়েছে 3 গুণ বেশি দামে। 101 টাকার একটি ইনজেকশনের দাম উল্লেখ করা হয় 1299 টাকা। খুবই দুঃখজনক। সম্প্রতি কুমিল্লা মেডিকেলে 5 কোটি টাকায় 84 রকমের জীবন রক্ষাকারী ওষুধ কেনার কথা ছিল, অথচ এই বাজেটে কেনা হয়েছে 24 রকমের ওষুধ। এসব অনিয়মের কোনো সদুত্তরও নেই টেন্ডার ওপেনিং কমিটির কাছে। না, এটা আসলে হওয়াটা উচিত হয় নাই, কিন্তু যাই হোক, যেভাবেই হোক এটা প্রিন্টিং মিস্টেকই। অনুসন্ধানে উঠে আসে এসব পণ্য কেনা হয়েছে স্বাস্থ্য খাতের অনিয়মের দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সির 2 ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও শাহিদা ট্রেডার্স থেকে। প্রথমে মানতে না চাইলেও পরে বিষয়টি স্বীকার করেন হাসপাতাল পরিচালক। অতীতেও তাকে চিনতাম না, এখনো আমি কাজের সূত্রে হতে তার পরিচয় হয়েছে, ভবিষ্যতে কখনো তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আমার সরকার তো সে আসবে, তো অফিসিয়াল কাজে সে তার মাল সাপ্লাই দিতে আসবে, সে তার বিল নিতে আসবে, স্বাভাবিকভাবেই। ক্রয় কমিটির একজন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর সভাপতি MM হাসান, তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তারই সংগঠনের নেতাদের। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবার উপরে পড়ে এবং জাতীয়তাবাদের আদর্শের সমস্ত ডাক্তার কর্মচারী সবার উপরে পড়ে। এই হচ্ছে ডিরেক্টর, সে হচ্ছে মেইন কারিগর, সে টাকা ছাড়া কিছুই বোঝে না এবং টাকা যেখানে পাবে তার সাথে থাকে। এই ধরনের কোনো কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি আবারও বলছি,
অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি। তদন্ত চলাকালীন অভিযুক্তের স্বপদে বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। কেনাকাটার অর্থটাও খরচ হয়ে যায়, তাহলে সেই জায়গাটা যে অতিরিক্ত অর্থটা ব্যয় হলো তার জন্য দায়ী কে, তার জন্য জবাবদিহি করবে কে, সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া। যেই পরিচালক এখানে দুর্নীতি করে এখনও চেয়ারে বসে আছেন এবং সঠিক দুর্নীতিবাজদেরকে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই একই চক্রের বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় ব্যাপক অভিযোগ আছে। দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে অনিয়মের সেই চিত্র। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। কুষ্টিয়ায় 7 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8টি মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণহত্যায় শেখ হাসিনার অন্যতম পরামর্শক ও উস্কানিদাতা ছিলেন 14 দলের এই নেতা। 29 সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সকালে সাক্ষ্য গ্রহণ হয় চানখারপুলে 6 জন হত্যা মামলা ও আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলারও। আন্দোলন ঠেকাতে কুষ্টিয়ার কৌশলী যেন ছিল পুরো দেশের চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলন দমন করার অভিজ্ঞতা শেখ হাসিনাকে শোনাচ্ছেন। জাসদের ইনু দিচ্ছেন আরো কঠোর হওয়ার পরামর্শ। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ আর গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যই ছিল তার রাজনৈতিক অস্ত্র। আমাদের ফরমাল চার্জ, সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোন আলাপ আদালতে শোনানো হয়। এর পরপরই ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে 2টো ফোন আলাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। সেই 2টো ফোন আলাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোন আলাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি জানান কে নির্দেশ দিয়েছিল গুলি চালাতে আর কারা সরাসরি গুলি ছুড়েছিল। যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিল, কিন্তু তিনি গুলি করেননি। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তার সাথে অংশ নেয় ইউএনডিপির 7 সদস্যের প্রতিনিধি দল। তিনি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। আদালতের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। দেশের বিভাগীয় শহরগুলোতে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনার আয়োজন করেছে ইউএনডিপি। এরই ধারাবাহিকতায় নগরের একটি হোটেলে সেমিনারেও অংশ নেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। এতে বরিশাল বিভাগের জেলা ও দায়রা জজ সহ অন্যান্য বিচারক, আইনজীবীরা উপস্থিত ছিলেন। আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন। তবে তাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে মৌলভীবাজারের একটি রেস্টুরেন্টে দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের উপর হামলার প্রসঙ্গে সার্জিস বলেন,
অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো হওয়া উচিত ছিল। এই ঘটনার দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস। সভায় কেন্দ্রীয় কমিটির নেতা প্রীতম দাস সহ এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা। কর্মকর্তা কর্মচারীর পর এবার শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরাও। দুপুরে উপাচার্যের মৌখিক আশ্বাসে আন্দোলনরত শিক্ষকরা তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন। তবে অতি দ্রুত লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন তারা। শিক্ষকরা জানান, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও রাকসুর সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিশ্চিতে শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। এর আগে রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেনও জানান, বুধবার প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবস সময় দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ফের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। বুদ্ধি বিবেক অনুযায়ী বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য যেভাবে একটা বোঝাপড়ার ভিতর দিয়ে যেতে হবে আর কি, এবং এই বোঝাপড়াটা খুব বেশি দরকার, কারণ বিশ্ববিদ্যালয়ে বহু ধরনের চিন্তার মানুষ আছে। সবার চিন্তার একটা যদি সম্মিলিত একটা প্রয়াস থাকে সবার চিন্তা নিয়ে, তাহলে এইটা সমাধান করাটা আমার ধারণা যে একটা সুসমাধানই আসবে আর কি। সিলেটের পর্যটন নিয়ে খুলছে নতুন সম্ভাবনা। জেলার 6টি স্পট নিয়ে শুরু হয়েছে মাস্টার প্ল্যান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান ও পর্যটক কেন্দ্রগুলোকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলাই এই মাস্টার প্ল্যানের লক্ষ্য। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ইকো ফ্রেন্ডলি পর্যটন। সেই প্রত্যাশা পূরণের প্রথম ধাপের চিত্র এটি। সিলেটের পর্যটন ও পরিবেশ রক্ষায় মাস্টার প্ল্যান করছে সরকার। সেই মাস্টার প্ল্যানের সম্ভাব্যতা যাচাইয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিবেশ ও স্থাপত্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত 13 সদস্যের সমন্বয় কমিটি। এ সময় পর্যটন খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তারা। সিলেটের জন্য বহুদিনের একটা স্বপ্ন ছিল 6টা-7টা খাল, শুধু এটা না, দিস নট দ্য সিঙ্গেল স্পট, আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, প্রতিটা খালে যেন টুরিস্টরা যেতে পারে, বাংলাদেশ যেন সারা বিশ্বে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারে। গেটে যারা লোক থাকবেন টিকিট চেক করবেন, তারাই ওনার চিপসটা বা অন্য যেসব খাবার নিয়ে এসছেন প্লাস্টিকের, সেটাকে পরিবর্তিত করে দেবে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালের মধ্যে। তো আমরা এখানে আজকে যারা আমরা আসছিলাম মূলত এটা স্টাডি করতে, যে তারা এক্সপার্টরা দেখবেন যেখানে কি করা যাচ্ছে, হ্যাঁ করার জন্য প্রাথমিক সমীক্ষা করার জন্য। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে গভর্নমেন্ট একটা বড় ধরনের প্রকল্পে হাতে নিচ্ছেন। মাস্টার প্ল্যান কমিটি জানায়, পরিবেশকে রক্ষা করে পর্যটনের উন্নয়ন করাই মূল লক্ষ্য। জানানো হয়, প্রকল্পে অর্থায়ন করতে পারে নেদারল্যান্ডস সরকার। সিলেট হলো যে একটি আমাদের পর্যটন হাব, সেই পর্যটন হাবকে কীভাবে সমন্বিতভাবে একটা পৃথিবীর জন্য সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি, এবং পর্যটনের যে সমস্ত সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি, প্রাকৃতিক সলিউশন সমাধান দিতে পারি আমরা। স্থানীয়রা বলছেন, এমন মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সত্যিকার অর্থেই পর্যটন বান্ধব হিসেবে গড়ে উঠবে নগরী, রক্ষা পাবে প্রকৃতি, বাড়বে কর্মসংস্থান। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। নাসা গ্রুপের 16 কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে আশুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল কামান। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান এবং নাসা গ্রুপের কারখানার সামনে চলাচলকারী শ্রমিকদের আইডি কার্ড যাচাই বাছাই করা হচ্ছে। নরসিংহপুর নিশ্চিন্তপুর 1.5 কিলোমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকামান সহ মহড়া দিচ্ছেন। পুলিশ ও যৌথ বাহিনী জানায়, সকালের দিকে নাসা গ্রুপের কিছু কর্মী সাধারণ শ্রমিকদের অন্য কারখানায় কাজে যোগ দিতে বাধা দিচ্ছিল। পরে
তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে নিজ গ্রাম ধামাইলে তার জানাজা হয়। অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। এর আগে তার সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল থেকেই আত্মীয় স্বজন, প্রতিবেশী ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ জানাজায় অংশ নিতে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোকে বিমূঢ় নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার রাত 12টায় নুরুল হুদার মরদেহবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়িতে। গত সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার। এখনও চিকিৎসাধীন 3 ফায়ার সার্ভিস কর্মী সহ 4 জন। পরিবারের সচ্ছলতার জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাতে চেয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের 3 যুবক, কিন্তু দালালদের খপ্পরে পড়ে তাদের বিমান আর ওঠেনি আকাশে। কাঁটা তার পেরিয়ে ভারতের কারাগারে 4 বছর ধরে চলছে কষ্টের জীবন। সেই থেকে নিরুপায় ও অসহায় পরিবারগুলোয় চলছে শোকের মাতম। আপ্রাণ চেষ্টায়ও ছেলেদের ঘরে ফেরানোর পথ খুঁজে পাচ্ছেন না তারা, কারণ ঘটনার পরেই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছে দালালরা। তবে পরামর্শের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। আমি খেতাশিলি করে পোলাক নেহারা করাইছি। আমি এখন পর্যন্ত ছাড়া সলা তোলাইতে আছি। আজ পোলার জন্য কান্দিতে কান্দিতে আমি সহে দিই না। এখন এই মায়ের গল্প যেন অবর্ণনীয় বেদনার এক দলিল। কাঁথা সেলাই করে ছেলেকে মানুষ করেছেন। সেই ছেলের জন্য অবিরাম কান্নায় চোখের আলো মুছে গেছে তার। 4 বছর ধরে ভারতের কারাগারে আটকে থাকা সন্তানের অপেক্ষায় আলিয়ার নিঃশ্বাসে মায়ের অশেষ প্রার্থনা আর আর্তনাদ। এমন অবস্থা শাওন ও মোমিনের পরিবারের সদস্যদেরও। জামালপুর মাদারগঞ্জের জুনাইল পক্ষিমারি এলাকার বাসিন্দা তারা। কলিকাতা থেকে আরম্ভ করে আমরা দিল্লি পর্যন্ত গেছি। দিল্লি হাই কমিশনার ওখানে গেছিলাম। দিল্লি হাই কমিশনার আশ্বাস দিয়েছিল, কিন্তু কিচ্ছুই করে পারেনি, কিচ্ছু বলেনি, কিচ্ছুই করেনি। আমার সন্তানরা এমন ফাঁসায় আজকে জেলের ঘাড়ি টানা বানাচ্ছে, নিরপরাধী। আমার সন্তানের কোনো অপরাধ নাই। আল্লাহ তুমি দেহ, আমি তো দেই না। তুমি আমার সন্তানটাকে হেফাজতে রাখো, বাসায় রাখো, হাড্ডি কটা আমার বউ ফিরে দিও। কম খরচে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে 8 লাখ করে 24 লাখ টাকা নেয় প্রতিবেশী মামুন ও জাহাঙ্গীর। ভারতীয় নকল আধার কার্ড, পাসপোর্ট ও ব্যাংক হিসাব সহ নথির নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে 2021 সালের 15 আগস্ট কাঁটাতার পেরিয়ে পাঠানো হয় দেশটিতে। তবুও 27 অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌ UATS পুলিশের হাতে আটকের পর তাদের জায়গা এখন কারাগারে। পাসপোর্ট জমা দিয়ে স্টুডেন্ট ভিসা করে তারপর সাউথ আফ্রিকায় ঢুকবে। ওদের বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে যায় নাই, কোন জানে গুপ্তস্থলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে পাসপোর্ট দখল করছে। পাসপোর্ট দখল করে তাদেরকে ইন্ডিয়া পাচার করে দেওয়া হয়। পাচার করে দেবে এটা আমরা জানি না। দীর্ঘ 5 বছর হয়ে যায় পোলাপানগুলির কোনো খবর পাই না। সমস্ত কোনো পোলাপানের কোনো জব পাইতেছি না। এরপর 8 লক্ষ টাকা নিছে, টাকাও ফেরত দেয় নাই। এরপর স্যার আরো উল্টা আমার উপরে মামলা দেয়। गिरफ्तार किए गए 4 लोगों में से 3 बांग्लादेशी हैं, जबकि एक। সে সময় ভারতীয় গণমাধ্যমের খবরে তাদের খোঁজ পায় পরিবার। এরপর 2 বার লখনৌ কারাগারে দেখাও করে তারা। তবে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ভারতীয় দূতাবাসে গিয়েও তাদের দেশে ফেরাবার পথ পায়নি পরিবারগুলো। তারা কারাগারে থেকে কষ্ট পাচ্ছে, তার সাথে 2 গুণ 10 গুণ কষ্ট আমাদের বেশি। স্যার হুপলেস, আমার ছেলে যদি হারায় জায়গা স্যার হুপলেস কি আছে। এদিকে বাড়ি ছেড়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে অভিযুক্তরা। তবে মামুনকে দোষারোপ করে মুঠোফোন। তারা কারাগারে থেকে কষ্ট পাচ্ছে, তার সাথে 2 গুণ 10 গুণ কষ্ট আমাদের বেশি। স্যার হুপলেস, আমার ছেলে যদি হারায় জায়গা স্যার হুপলেস কি আছে। এদিকে বাড়ি ছেড়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে অভিযুক্তরা। তবে মামুনকে দোষারোপ করে মুঠোফোনে 3 জনকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে অভিযুক্ত জাহাঙ্গীর। তার দাবি, ভুক্তভোগীদের কিছু টাকা ফেরতও দিয়েছে তারা। তৃতীয় পক্ষে আমি ছিলাম, তো যাত্রীরা যে টাকা দিয়েছিল সেই টাকা সম্পূর্ণ আমি পরিশোধ করি এবং বিভিন্ন সময় আমি হেল্প করে আসছি এবং আগামীতেও হেল্প করব। স্থানীয় প্রশাসনও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে।
দালাল যারা টাকা পয়সা নিয়েছিল তারা অলরেডি বাংলাদেশ থেকে পলায়ন করে সাউথ আফ্রিকা অবস্থান করছে। যেহেতু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এটি ফিরিয়ে আনা সম্ভব। আমি আমার দিক থেকে সহযোগিতা করব। এ ঘটনায় 2021 সালের জানুয়ারিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে ভুক্তভোগীদের পরিবারগুলো, যা এখনও চলমান। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল লক্ষ্মীপুর রায়পুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক। বেশিরভাগ স্থানেই কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচলের অনুপযোগী সড়কটি। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। চলাচলকারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়ক বিভাগ বলছেন, মহাসড়কটি 4 লেনে উন্নীত করার জন্য প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে, দ্রুতই শুরু হবে কাজ। লক্ষ্মীপুরের রায়পুর ঢাকা আঞ্চলিক সড়ক। বেশিরভাগ স্থানেই কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। অথচ এই আঞ্চলিক মহাসড়কেই প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। রায়পুর উপজেলার বর্ডার বাজার থেকে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত 40 কিলোমিটার সড়কই বেহাল। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আঞ্চলিক এ মহাসড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 1 মাসে নিহত হয়েছেন 12 জন, আহত হয়েছেন শতাধিক। স্থানীয়রা জানান, সবশেষ লক্ষ্মীপুর রায়পুর বর্ডার বাজার পর্যন্ত মহাসড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয় 2017 সালে। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। যখন বৃষ্টি হয় তখন পানি থাকে এক হাঁটু, পানিও অনেক বেশি থাকে, তখন একটা গাড়ি যাক বাই যাক কাটতে হয়ে যায়, আবার মোটরসাইকেল অর্ধেক ডুবে যায়। চলাচলের অনুপযোগী হওয়ার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা খুব সিরিয়াস খারাপ, এখানে কোনো কাজও হচ্ছে না, কাজ ধরতে হচ্ছে না। সড়ক জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। চরম দুর্ভোগে চলাচলকারীরা। এ নিয়ে বারবার মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। গাড়ির ভাঙিতে চাকা ছুটি দৌড় মারে, মানুষ মরে যেতেছে এই রাস্তার কারণে। সড়কের পরিস্থিতি খুবই খারাপ, আপনার গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, যাত্রীরা খুব হয়রানি হয়। গাড়ি স্প্রিং ভাঙে, বডির সমস্যা হয়ে যায়, যাত্রীর সমস্যা হয়ে সিটের যাত্রী ওই সিটে বাড়ি যায়। মহাসড়কটি 4 লেনে উন্নীত করার জন্য প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারে কাজ শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে 4বার টেন্ডার আহ্বান করা হয়েছে এবং গত 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে এটা লাস্ট টেন্ডার ওপেন করা হয়েছে। এটা ইভ্যালুয়েশন চলছে। আমরা আশা করছি যে ইভ্যালুয়েশন অতি দ্রুত শেষ করে কার্যাদেশ প্রদান করতে পারবো। শুধু আশ্বাস নয়, সড়ক সংস্কারে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে প্রথমে মাকে ছুরিকাঘাতে হত্যা করে বাবা। এতে ক্ষুব্ধ হয়ে বাবাকেই হত্যার পর পালিয়ে যায় ছেলে। দুপুরে বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার আলমখার চক স্থানে এই ঘটনা ঘটে। নিহত জয়গণ বেগমের স্বজনরা জানায়, আইয়ুব আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন জয়গণ। প্রায় সময়ই জায়গা জমি নিয়ে তাদের ঝগড়া হতো। আজও ঝগড়ার এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একসময় জয়গণকে ছুরিকাঘাত করে বাবা আইয়ুব আলী। এতে ক্ষুব্ধ হয়ে আইয়ুব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছেলে সাগর। গুরুতর আহত অবস্থায় জয়গণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ঢাকায় নেয়ার পথে মারা যান আইয়ুব আলী। দোহার থানার ওসি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে চর গোরখ মণ্ডল গ্রামে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় গ্রামের 3 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনকারীরা জানান, গত 3 মাস ধরে ভাঙছে ধরলা নদী। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, গৃহহীন শতাধিক পরিবার। এছাড়াও হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র রয়েছে হুমকির মুখে। এই জনপদের জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজার এই প্রস্তুতির খবরগুলো জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই বরিশালে আমার সহকর্মী কাউসার হোসেনের কাছে। কাউসার, কতটা জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে সেখানে জানাবেন, এবং আয়োজকরা কি বলছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সবকিছুই জানাবেন আমাদের।
ইশরাত, আর মাত্র 3 দিন পরে ঘট স্থাপন এবং বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে এসে পড়েছে। এই মুহূর্তে যে মণ্ডপগুলো রয়েছে, মণ্ডপে প্রতিমাগুলোতে বিভিন্ন রং এবং তুলির আঁচড়ে সেই প্রতিমাগুলো সাজিয়ে তোলা হচ্ছে এবং এবছর বরিশাল জেলায় 597টি এবং বরিশাল সিটি কর্পোরেশনের 47টি, অর্থাৎ মোট 644টি মণ্ডপে এবছর শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপেই কিন্তু শেষ সময়ের আনুষ্ঠানিকতা চলছে এবং যে মণ্ডপের ভিতরে এবং বাইরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে যাতে শান্তিপূর্ণভাবে এই শারদীয় উৎসব উদযাপন করা যেতে পারে সেই লক্ষ্যে কিন্তু অনেক আগে থেকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং ডিআইজি কার্যালয় পৃথকভাবে পূজা উদযাপন পরিষদ এবং মণ্ডপগুলোর যে কমিটির যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে কিন্তু মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এখানে কিন্তু মণ্ডপগুলোতে পুজো শুরু হওয়ার পর থেকে কিন্তু স্বেচ্ছাসেবক অবস্থান করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সাদা পোশাকে যারা গোয়েন্দা সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন এবং 27 তারিখ থেকে পোশাকে মাঠে পুলিশ থাকবে এবং পুরো যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো কিন্তু আইন শৃঙ্খলার চাদরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক অবস্থান করবে, অর্থাৎ যে শারদীয় উৎসব সেটি যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে লক্ষ্যে যা যা প্রস্তুতি নেওয়ার সেটি আসলে সম্পন্ন হয়েছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে কাউসার। দর্শক, রাজশাহী যেতে চাই আবার সহকর্মী দেখতে পাচ্ছি তারেক মাহমুদ আমার সাথে যুক্ত আছেন। তারেক, মহালয়ার পর থেকেই তো উৎসব জমে উঠেছে, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন আপনি? ইশরাত, রাজশাহী মহানগরীর যে 12টি থানা রয়েছে 12টি থানায় মোট 103টি মণ্ডপগুলোতে 103টি মণ্ডপে যারা কারিগররা রয়েছেন তারা পূজার যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো তৈরিতে একদমই কাজ করছেন সকাল থেকে রাত পর্যন্ত এবং এখন পর্যন্ত প্রায় বেশিরভাগ মণ্ডপের কাজ সেটি শেষ পর্যায়ে এবং রাজশাহী জেলায় মোট 9টি উপজেলায় 367টি মণ্ডপে যে শারদীয় দুর্গাপূজা হবে সেগুলোরও কাজ কিন্তু চলছে। আমি যেমনটি দেখছি যে হৃদয় নিংড়ানো ভালোবাসায় মাটি দিয়ে এক একটি প্রতিমা তৈরির কাজ শেষে নান্দনিক আলোকসজ্জা এবং থিম ভিত্তিক পূজা মণ্ডপ তৈরির মধ্য দিয়ে যে 16 আনা সেটি কিন্তু রাজশাহীর মণ্ডপগুলোতে যে শারদীয় দুর্গোৎসবে সেটি পূর্ণতা পাবে এবং সারা দেশের মতো রাজশাহীর যে পদ্মাপাড়ের যে নগরীতে যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং দৃষ্টিনন্দন বিভিন্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপগুলো নতুনভাবে সাজার যে কার্যক্রম সেগুলো আমি দেখছি এবং এখন পর্যন্ত যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা সেটি শুরু হবে এবং দুর্গা দেবীকে আসন বসন নৈবেদ্য পুষ্পমাল্য প্রদান করে ধূপ এবং দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা এবং রাজশাহী মহানগরীর যে মণ্ডপে পবিত্র চণ্ডীপাঠ, পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি এছাড়াও মেয়ে দেবীকে মাতৃরূপে সাজিয়ে যে রাজশাহী মহানগরীর সাগরপাড়া ত্রিনয়নী পূজা মণ্ডপ সেখানেও কাজ চলছে এবং রাজশাহীর যে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার বিষয়গুলো সেগুলো হাতে নেওয়া হয়েছে এবং 3 স্তরের যে নিরাপত্তা সেখানে পুলিশ এবং গোয়েন্দার টিম, র্যাব এবং সেনাবাহিনী তারা কাজ করবেন। এখন পর্যন্ত রাজশাহী মহানগরীতে যে পূজা মণ্ডপগুলো রয়েছে পূজা মণ্ডপের যে প্রস্তুতি এবং এখানে আলোকসজ্জার যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে তারেক।